আয়নাঘর বা হাওয়া ঘর, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, আগের বাংলাদেশই ভালো ছিল, আগের শাসন আমলই ভালো ছিল। সোশ্যাল মিডিয়ার পাতা খুললে অনবরত আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই শব্দগুলো। গতকাল রাতে আমি যখন ফেসবুক স্ক্রলিং করছিলাম, ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে ওঠে এক মর্মান্তিক ঘটনা, যেটা দেখে আমি সাময়িক বাকরুদ্ধ হই। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পসিবল টু এক্সপ্রেস ইন ওয়ার্ডস অ্যান্ড আই এম ভেরি শকড টু সি দিস। তার দোষটা কি ছিল জানেন? তিনি মিথ্যার উপর আওয়াজ তুলেছিলেন, সত্যটাকে উদ্ঘাটন করতে চেয়েছিলেন। আমি জানি না এমন কত হাজারো ব্যারিস্টার আরমানকে যুগ যুগ ধরে আয়নাঘরের মতো এমন অন্ধকারাচ্ছন্ন জায়গায় গুম করে রাখা হয়েছিল। গল্পের শেষ এখানেই নয়। আপনি যখন 14 বছর আগে ফিরে যাবেন, সময়টা ছিল 10ই জানুয়ারি 2010। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বীর মুক্তিযুদ্ধ মেজর ফজলুল হুদাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই ঘটনা কখনোই ভুলবার নয়। এই বিষয়টা নিয়ে পরে একদিন বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আপনি ইলিয়াস হোসেনের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, কিভাবে 16 বছর ধরে স্বৈরাচারী শাসনামল মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। এবার আসি সংখ্যাগুরু সংখ্যালঘু এই বিষয়টা নিয়ে। আমি শুরুতেই সবার মাঝে ক্লিয়ার করতে চাই যে আমি এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু এই বিষয়টা নিয়ে কথা বলবো না। আমি বলবো আপনারা গুজব ছড়ানোটাকে বন্ধ করুন। আমি বলছি না যে কোথাও কোনো অ্যাটাক হয়নি বা কোথাও কোনো ভাঙচুর হয়নি, কোথাও কোনো লুটপাট হয়নি। হ্যাঁ হয়েছে, কিন্তু এগুলো কে করেছে, তাদের উদ্দেশ্য কি, আপনারা এই বিষয়টাকেই উদ্ঘাটন করুন। একটা ছোট্ট উদাহরণ দিই। গত কয়েকদিন আগেই দেখছিলাম ভারতের একটি জনপ্রিয় নিউজ চ্যানেল, যেখানে হেডলাইন দেওয়া হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে নাকি লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে এবং তারপরে তার বাড়িটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি এটা দেখে খুবই লজ্জিত এবং যে আমি খুবই একটা দুঃখ প্রকাশ করি যে তিনি সনাতনী ধর্ম বলে তার বাড়িটাই পুড়িয়ে দেওয়া হবে, তার বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হবে। এটা দেখে আমি খুবই খুবই দুঃখ প্রকাশ করি এবং পরে এটাকে জাস্টিফাই করে দেখা হয় যে এটা মাশরাফি বিন মুর্তজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন, একজন সেলিব্রিটিকে নিয়ে কিভাবে অপগণ্ডা ছড়ানো হচ্ছে। তো ছোট ছোট বিষয় নিয়ে কতই না অপগণ্ডা ছড়ানো হবে। অ্যান্ড আপনারা এই বিষয়টি দেখলে পরিষ্কার হয়ে যাবে। একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় লিটন দাসের বাড়িতে হাজির টিম যমুনা। আগুন দেওয়া তো দূরের কথা, একটি ঢিলও ছোড়া হয়নি তার বাড়িতে। যে বাড়িটি সামাজিক মাধ্যম এক্সে দেখানো হয়েছে সেটি মূলত নড়াইল 2 আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ইভেন আমি এটাও দেখেছি যে রংপুরের কাউন্সিলর হারাধন রায়, তার বাড়িতে নাকি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে নাকি লুটপাট করা হয়েছে। পরেই কিন্তু হারাধন রায় সংবাদ সম্মেলনে এসে এই বিষয়টাকে ক্লিয়ার করেন এবং তিনি বলেন যে আমার বাড়িতে কিছুই হয়নি, এটা সম্পূর্ণ গুজব। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেখানে স্বৈরাচারী শাসন আমল যখন পালিয়ে যায়, দেশ ত্যাগ করে, ঠিক তখনই কিন্তু এই ভাঙচুর লুটপাট শুরু হয়। আর মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু সেই মন্দিরকে প্রোটেক্ট করে যাতে সেখানে ভাঙচুর না হয়। কিন্তু এই ঘটনাকে এইভাবে দেখানো হচ্ছে যে তারা নাকি মন্দির অক্রিপাই করে রেখেছে, তাদের মন্দিরে ঢুকতে দিচ্ছে না বা তাদের পূজা অর্চনা করতে দিচ্ছে না। হ্যাঁ, আমি বলছি না যে কোথাও কোনো অ্যাটাক হচ্ছে না বা কোথাও কোনো ভাঙচুর লুটপাট হচ্ছে না, কিন্তু এর মাঝখানে ক্ষোভগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যেখানে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আপনি তার বিরুদ্ধে প্রতিবাদ করুন, এটা আপনার সাংবিধানিক অধিকার। আমার সামনে একটা মন্দির লুটপাট হবে, ভাঙচুর হবে, আর আমি প্রতিবাদ করবো না, এটা তো হবে না। কিন্তু আপনি তো এটা ভাবতে পারেন না আমি সংখ্যালঘু, আমি সংখ্যাগুরু, এটা ভেবে বসে থাকলে আপনার কখনোই হবে না। আপনি প্রশাসনকে জানান যে এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। গত 16 বছর ধরে স্বৈরাচারী শাসন আমলে আপনার মগজটাকে যেভাবে ধোলাই করা হয়েছে, আপনি সেই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন। আপনার মাথা থেকে সেগুলো ফুললি ডিলিট করে দিন। নিজেকে সংখ্যালঘু সংখ্যাগুরু হওয়া বাদ দিন। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি দেখেছি অনেক পুরোহিত, অনেক মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বী কিন্তু একযোগেই গণ আন্দোলনে নেমেছিল, কিন্তু তারা তো কখনো নিজেকে বৈষম্য করেনি বা 18 কোটি মানুষ কখনো বৈষম্য করতে পারে না। আপনারা এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন এবং নিজেকে সংখ্যালঘু ভাবা বাদ দিন। আরও একটা বিষয়, যে অনেকে বলছে যে আগের বাংলাদেশই ভালো ছিল, আগের শাসনামলই ভালো ছিল। দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে 16 জুলাইয়ের একটা ঘটনা, যেখানে পুলিশ অনবরত গুলি চালাতে শুরু করে ছাত্রদের উপর, যেখানে মানুষ তার যান প্রাণ বাঁচাতে ব্যস্ত, কিন্তু সেখানে কিন্তু বুক পেতে দেওয়া সেই বীরের কথা কিন্তু আমরা ভুলে যেতে পারি না, যার কণ্ঠস্বর থেকে ভেসে আসছিল আমাকে গুলি করলে কর, আমি আমার প্রতিবাদে অটল থাকবো সবসময়।
পানি লাগবে, পানি লাগবে, কারো পানি লাগবে, এই কথাটা যেন আমাদের চোখে, আমাদের কানে এখনো ভেসে আসে। যে প্রতিবাদ করছিল না, কিন্তু সে তৃষ্ণার্তদের তৃষ্ণা মেটাচ্ছিল, সেই মুগ্ধ সেই আবু সাইদকে কি আমরা ভুলে যেতে পারি? আমি জানি না এমন কত হাজারো আবু সাইদ মুগ্ধর মতো প্রাণ আমাদের মাঝ থেকে চলে গেছে। ধারণা করা হয় যে জাতিসংঘের একটা তথ্য মতে উঠে আসে যে 600-রও অধিক শিক্ষার্থীর মৃত্যুবরণ করেন এবং হাজারো মানুষ এখনও চিকিৎসারতভাবে রয়েছে। এরপরও তাদের আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে আগের বাংলাদেশই ভালো ছিল, যার কমান্ডে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, যাদের মগজ খুলে পড়ছে, যাদের চোখ থেকে রক্ত পড়ছে, সে কি আরও কয়েক বছর ধরে শাসন করলে ভালো হতো? আমাদের বাংলাদেশকে আরও উন্নতির দিকে ধাবিত হতো? দেখুন, এটা এক ধরনের যুদ্ধ। 1971 সালে যে অধিকারের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই অধিকারটা আমরা কতটুকুই বা পেয়েছি? বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সেই মৌলিক অধিকারটাকে কতটুকুই বা ভোগ করতে পারছি? দেখুন, আমাদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, একটা বাজেটের নামে অনেক হাজার কোটি টাকা ধ্বংস করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, বিদেশে পাচার করা হচ্ছে। আমরা এরকম বাংলাদেশ কখনোই চাই না, যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে না, যেখানে আমরা মৌলিক অধিকারটাকে পাবো না। তাই 2024 সালে এসে আমি এমন একটা বিচার ব্যবস্থা চাই, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি সত্য বিচার পাবে। আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই, যার দ্বারা আমরা আগামীর বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে পারবো। বর্তমান গঠিত সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আমাদের অধিকারটাকে পাই, আমরা আমাদের বাক স্বাধীনতাটাকে পাই। স্বৈরাচারী শাসনামল আমরা আর চাই না। আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত চাই। তাহলেই কিন্তু আমরা বিশ্বের বুকে একজন স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবো। ধন্যবাদ। নতুন একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে, নতুন একটা আলোচনা নিয়ে।